শুরুতেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ বাংলা আপডেট সংবাদ। মাঠে থাকবে বিএনপির অঙ্গ সংগঠনগুলো। এরপরে জানিয়ে দেব ৭১ প্রশ্নে জামায়াতে নতুন আলোচনা, আসতে পারে সিদ্ধান্ত। সর্বশেষ জানিয়ে দেব ইসলামী ব্যাংকের ১,১১৪ কোটি টাকা লুটপাট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। মাঠে থাকবে বিএনপির অঙ্গ সংগঠনগুলো। গণ অভ্যুত্থানের পর সাংগঠনিক কর্মকাণ্ডে তৎপর বিএনপি সহ অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনগুলোর শৃঙ্খলা রক্ষায় কঠোর দলটির হাইকমান্ড। পট পরিবর্তনের নানা ষড়যন্ত্র হলেও তা রাজনৈতিকভাবে দমন করছে নেতারা। নতুন করে যাতে কোনো চক্র দেশবিরোধী চক্রান্ত করতে না পারে সেজন্য সতর্ক অবস্থায় মাঠে থাকবে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতারা। অপ্রত্যাশিত যে কোনো ঘটনা রাজনৈতিকভাবে মোকাবিলা করতে চান তারা। নেতারা বলেছেন, গণ অভ্যুত্থানে স্বৈরাচার পালিয়ে গেলেও তাদের দোসররা এখনো সরকারের বিভিন্ন দপ্তরে বহাল। তারা বিভিন্ন সময় নানা ষড়যন্ত্র ও অপতৎপরতা চালানোর চেষ্টা করে আসছে। এছাড়া নতুন করে দেশি বিদেশি নানা চক্রান্ত চলছে। এসব রুখে দিতে বিএনপির অঙ্গ সংগঠনগুলো সর্বদা তৎপর। কোন সংগঠন বিএনপি বা অঙ্গ সংগঠনের নাম ভাঙিয়ে যাতে বিতর্কিত কমান্ডার জড়াতে না পারে সেদিকেও নজর রাখবে নেতারা। এজন্য যুবদল, স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবী দল, কৃষক দল ও ছাত্রদল সহ সবকটি সংগঠনের নেতাকর্মীদের কেন্দ্র থেকে নির্দেশনাও দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তৎপর থাকবে দলটির সাইবার টিম। দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন যুগান্তরকে বলে, দীর্ঘ ১৫ বছরের বেশি সময় লড়াইয়ের পর দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, তবে এখনো তাদের দোসররা নানা ষড়যন্ত্রে লিপ্ত। বিএনপি এসব বিষয়ে সতর্ক। চক্রান্ত ও অপপ্রচার রুখতে দলের বিভিন্ন অঙ্গ সংগঠনগুলো মাঠে থাকবে। তিনি বলেন, গণ অভ্যুত্থানের পর নানা চক্রান্ত শুরু হলেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমাদের নেতাকর্মীরা খুবই সচেতন এবং সতর্ক। তবে দুই একটি জায়গায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ হলেও তাৎক্ষণিকভাবে সেখানে ব্যবস্থা নেওয়া হয়েছে। কোন সংগঠন কিংবা গোষ্ঠী তাদের বিএনপির নাম ভাঙিয়ে কোনো ফায়দা লুটতে না পারে সেজন্য নেতাকর্মীদের সবসময় সতর্ক থাকার বার্তা দিয়ে আসছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিএনপি ও অঙ্গ সংগঠন সহযোগীর সংগঠনগুলো নেতারা বলেন, সম্প্রতি বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের দেওয়া বক্তব্য ও কর্মকাণ্ড উদ্দেশ্য প্রণোদিত। বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্দেশ্য করে তারা বিতর্কিত বক্তব্য দিয়ে আসছেন। এসব বিতর্কিত বক্তব্য পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারাই ভাইরাল করেন। এতে সাধারণ মানুষ বিভ্রান্ত হন। বিএনপির সুনাম ক্ষুণ্ণ করার জন্যই একটা গোষ্ঠী লাগাতারভাবে ষড়যন্ত্র ও অপতারপর্তা চালিয়ে আসছে। তারা পতিত ফ্যাসিবাদকে পুনঃপ্রতিষ্ঠার জন্য চেষ্টা চালাচ্ছে। কয়েকটি ছাত্র সংগঠনকেও এসব অপতৎপরতা যুক্ত করার প্রচেষ্টা চালানো হচ্ছে, যার ফলে ছাত্র সংগঠনগুলোর অনেকের মধ্যে বিভেদ দেখা যাচ্ছে এবং তারা এক এক সময় এক এক ধরনের বক্তব্য দিয়ে আসছে। নেতারা আরো বলেন, বিএনপি সবসময় ঐক্যের রাজনীতিতে বিশ্বাসী। গণ অভ্যুত্থানের আগে পরে বারবার ঐক্যের রাজনীতির কথা বলে আসছেন দলের হাইকমান্ড। তবে ষড়যন্ত্রকারীরা রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ সৃষ্টির মরিয়া। বিএনপি ও তার অঙ্গ সংগঠনগুলো জনগণকে সঙ্গে নিয়ে আগামী দিনে এসব ষড়যন্ত্র রাজনৈতিকভাবে মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকবে। এছাড়া বিএনপি নেতাদের অভিযোগ, কয়েকটি দলের ছাত্র সংগঠন উদ্দেশ্য প্রণোদিত হয়ে বিএনপির অঙ্গ সংগঠনের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে আসছে। এসব অপপ্রচার রোধে সামাজিক যোগাযোগ মাধ্যমে সতর্ক থাকবে বিএনপি। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোজাম্মেল হোসেন আলাল বলেন, বিএনপি বৃহত্তম একটি রাজনৈতিক দল। এখানে ষড়যন্ত্রকারীরা চক্রান্ত করে সফল হবে না। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব বিষয়ে সতর্ক আছেন। তিনি সব প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়েও দলকে ঐক্যবদ্ধ রেখেছেন, দলের শৃঙ্খলা বজায় রাখছেন। আগামী দিনেও তার নির্দেশে সব প্রতিকূলতা অতিক্রম করা হবে। এখন যেসব ষড়যন্ত্র ও অপপ্রচার দেখা যাচ্ছে তা বিএনপি রাজনৈতিকভাবে মোকাবিলা করবে। আমরা সবসময় যে কোনো চক্রান্ত ও অপপ্রচার রুখতে মাঠে আসি থাকবো। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজীব আহসান যুগান্তরকে বলেন, গত ১৭ বছর রাজপথে আমরা ছাড়া কেউ ছিল না। সব প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে আমরা টিকে আছি, এখনো টিকে থাকবো। এখন যা ঘটতে তা ঘটতে কিছু ব্যক্তি কিংবা কিছু গোষ্ঠীর অপকৃতা ছাড়া আর কিছুই নয়। ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব যুগান্তরকে বলেন, নতুন করে ষড়যন্ত্র দেখতে পাচ্ছি। শনিবারে কেন্দ্রীয় শহীদ মিনারের ঘটনাটাও উদ্দেশ্যমূলক বলে মনে হচ্ছে। তাদের কয়েকটি ছাত্র সংগঠন কর্মকাণ্ডে আমাদের মনে হচ্ছে অনেকে নানাবিধ ষড়যন্ত্রে লিপ্ত। আমরা প্রস্তুত আছি। গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে ছাত্রদল যেভাবে সতর্ক থেকে সব ষড়যন্ত্র মোকাবিলা করছে, আগামী দিনে আরো সতর্ক থাকবে। কোথাও দেশ বিরোধী কোনো অপতৎপরতা দেখা দিলে তা রাজনৈতিকভাবে প্রতিহত করতে আমরা প্রস্তুত। ৭১ প্রশ্নে জামায়াতের নতুন আলোচনা, আসতে পারে সিদ্ধান্ত। মুক্তিযুদ্ধকালীন ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে জামায়াতে। দলটির শীর্ষ পর্যায়ের নেতারা আনুষ্ঠানিকভাবে নিজেদের মধ্যে এ নিয়ে কথা বলেছেন। সাহস হয় জামায়াতের নির্বাহী পরিষদের সভায় এই ইস্যুতে আলোচনা হতে পারে। জামায়াতের একাধিক সূত্র বলেছে, দলটির ৭১ প্রশ্নে নিজেদের অবস্থান স্পষ্ট করবে। মুক্তিযুদ্ধকালীন জামায়াতের ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছে। দলটি কখনো এ নিয়ে ক্ষমা প্রার্থনা করেনি। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে জামায়াতের শীর্ষ নেতাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়। যদি
যদিও এই বিচার নিয়ে বিতর্ক রয়েছে। ৭১ প্রশ্নে জামায়াতেও নানা সময় ভিন্নতা দলটি নেতাদের কারো কারো মত ছিল তখনকার রাজনৈতিক সিদ্ধান্তের জন্য ক্ষমা প্রার্থনা করা, কিন্তু সংখ্যাগরিষ্ঠ নেতারা কখনো এ ব্যাপারে সাড়া দেননি। তবে জামায়াতের সব নেতাই দাবি করে আসছেন জামায়াতের নেতারা যুদ্ধ অপরাধে জড়িত ছিলেন না। ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জামায়াত অপেক্ষাকৃত সুবিধাজনক অবস্থানে রয়েছে। ১.৫ দশক পর দলটি প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচি পালন করেছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে জামায়াতের লোকজন নিয়োগ পাচ্ছে, এমন আলোচনাও রয়েছে। তবে মুক্তিযুদ্ধকালীন দলটির ভূমিকা নিয়ে সমালোচনা থামছে না। পরবর্তীতে পরিস্থিতিতে জামায়াত এই ব্যাপারে কি করতে পারে তা নিয়ে দলটির শীর্ষ কয়েকজন নেতা আলোচনা করছেন। জামায়াতের শীর্ষ পর্যায়ের এক নেতা জানান, ৭১ নিজেদের ভূমিকা নিয়ে দেশের জনগণের কাছে জামায়াত যেতে যাচ্ছে। এ বিষয়ে দলের ২-৩ জন শীর্ষ নেতাও একমত। তারা সিদ্ধান্ত নিয়েছেন যে জামায়াতের নির্বাহী পরিষদের বৈঠকে বিষয়টি তারা উপস্থাপন করবেন, সেখানে বিস্তারিত আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। ৭১ জামায়াতের ভূমিকা কি ছিল তা জাতির সামনে পরিষ্কার করা হবে বলে জানান তিনি। তবে জামায়াত ক্ষমা চাইবে কিনা কিংবা ক্ষমা চাইলেও কি প্রক্রিয়া যাইবে না তা ওই নেতা খোলসা করে বলেননি। তিনি বলেছেন নির্বাহী পরিষদ এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন এ ব্যাপারে তার কিছু জানা নেই। শিবিরের শীর্ষ পর্যায়ের ২ সাবেক নেতা এ প্রসঙ্গে ২টি দিক তুলে ধরেন। তারা বলেন ৭১ প্রশ্ন জামায়াত যথাযথভাবে ডিল করতে পারেনি। তবে এটাও সত্য দেশে অতীতে গণতান্ত্রিক পরিবেশ ছিল না। জামায়াতের জন্য খোলামেলাভাবে বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার উপযুক্ত পরিবেশ ছিল না। তবে অতীতে জামায়াত নেতাদের কেউ কেউ দলের অন্তর্ভুক্তে এ নিয়ে খোলামেলা আলাপ করেছিলেন। জামায়াতের সাবেক প্রভাবশালী নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক তার পদত্যাগের সময় বিষয়টি উল্লেখ করেছিলেন। তবে জামায়াতের বেশিরভাগ নেতা বরাবরই এই ইস্যুতে নীরব বা ক্ষমা চাওয়ার বিরোধিতা করেছেন। তাদের মত হলো জামায়াতে কোনো যুদ্ধ অপরাধ করেনি, তাছাড়া ক্ষমা চেয়েও আখের কোনো লাভ হবে না বলে মনে করেন তারা। সম্প্রতি বিএনপির কয়েকজন নেতা মুক্তিযুদ্ধকালীন জামায়াতের ভূমিকা বিষয়ে নতুন করে কথা বলেছেন। সর্বশেষ এ নিয়ে কথা বলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর অব হাফিজউদ্দিন আহমেদ। তিনি বলেন এখন একটা সুযোগ এসেছে, এই সুযোগে তারা জামায়াত ইসলামী ৭১ ভূমিকা নিয়ে জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করবে। সেটি না করে তারা ৭১ তাদের ভূমিকা জাস্টিফাই করার চেষ্টা করেছেন। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান একাধিকবার এই ইস্যুতে কথা বলেছেন। এক অনুষ্ঠানে তিনি বলেন মুক্তিযুদ্ধের সময় জামায়াতের কোনো ভুল সন্দেহভাবিক প্রমাণ হলে দলটি জাতির কাছে ক্ষমা চাইবে। ৭১ পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন যারা ভারতে চলে গিয়েছিলেন তাদের জন্য পরিস্থিতি একরকম ছিল না, আর যারা দেশে ছিল তাদের জন্য অন্যরকম অবস্থা ছিল। দেশে থাকাদের হয়তো পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করতে হতো, না হয় তাদের পক্ষে থাকতে হতো। এমন অবস্থায় যারা সরাসরি যুদ্ধ করেনি তাদের অনেকের অবস্থান পাকিস্তানিদের পক্ষে ছিল, যা আর পরবর্তীতে আলোচনা হয় না। আলোচনা শুধু জামায়াত নিয়ে। ইসলামী ব্যাংকের ১,১১৪ কোটি টাকা লুটপাট। জাল নথিপত্র তৈরি করে ঋণের নামে শুধু ইসলামী ব্যাংক বাংলাদেশের চট্টগ্রামের জুবিলি রোড শাখা থেকে প্রায় ১,১১৪ কোটি টাকা লুটপাট হয়েছে। এই লুটের নেতৃত্ব দেন এস.এ. আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের ছেলে আহসানুল আলম ও আশরাফুল আলম। আত্মীয় স্বজন ও নিজ কোম্পানির বেতনভুক্ত কর্মচারীদের বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক দেখিয়ে মাত্র ৩ বছরে ৮ কোটি হাতিয়ে নেয় আলোচিত গ্রুপটি। এই ব্যাপারে ব্যাংকের সাবেক চেয়ারম্যান সহ ৫৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। তথ্য অনুযায়ী আহসানুল আলম ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান, আশরাফুল আলম কাগজগুলো প্রতিষ্ঠান ইনফিনিটি সিআর স্ট্রিপ লিমিটেডের মালিক। দুই ভাইয়ের লুটপাটের এই কাজ সহযোগিতা করেন ইসলামী ব্যাংকের সাবেক এমডি ও পরিচালক সহ ডজন খানেক কর্মকর্তা। অনুসন্ধান প্রতিবেদন ও নথিপত্রের সূত্রে জানা যায় ইসলামী ব্যাংকে বাংলাদেশের চট্টগ্রামের জুবিলি রোড শাখার মেসার্স ইনসাইডার সুপার ম্যাজিস্ট্রেট মালিক মোহাম্মদ গোলাম কিবরিয়া চৌধুরী সাইফুল্লাহর হিসাবে দেখানো হয়। মূলত ওই প্রতিষ্ঠানের মালিক অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ও ব্যাংকের সর্বোচ্চ কর্মকর্তাদের সাথে যোগাযোগ শাসে এই অপকর্ম ঘটিয়েছেন। অভিযোগ সংশ্লিষ্টরা ব্যাংকিং অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ইউনাইটেড সুপার ট্রেডার অনুকূলে ২০২১ সালের ১৫ ডিসেম্বর ৮৯০ কোটি টাকা ঋণ সুবিধা গ্রহণ করলেও তার বিপরীতে কোনো মামলা ক্রয় এবং বিক্রয় না করে বিভিন্ন জাল কাগজপত্র তৈরি করে। এরপর ওই টাকা উত্তোলন ও বিতরণ করে রূপান্তর, হস্তান্তর ও হস্তান্তরের মাধ্যমে অপরাধ গোপন করার চেষ্টা করা হয়েছে। ওই চক্রটির নানাবিধি অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে আবারও বিনিয়োগ সহ ৮৯০ কোটি টাকা থেকে বৃদ্ধি করে ১,০০০ কোটি টাকা করা হয়েছে। আর ২৮টি ডিল সাজিয়ে চক্রটি ২০২৩ সালের ৫ই ডিসেম্বর পর্যন্ত সর্বমোট ৯৯৫ বার অর্থ উত্তোলন করেন। এসব কাজে ব্যাংকিং নীতিমালা এবং ইসলামী ব্যাংকের জন্য প্রচলিত শরিয়া নীতি লঙ্ঘন করা হয়েছে। অন্যদিকে ২০২৩ সালে নতুন করে ক্রয় বিক্রয় সংক্রান্ত ভুয়া ডকুমেন্ট তৈরি করে ৪টি ডিল সৃষ্টি করে আরও ১৮১টি টাকা উত্তোলন করে নতুন করে আত্মসাৎ করা হয়েছে।